এবং রাত্রিবেলার পরে ভোর রাত্রিবেলায় ওই এলাকায় আগুন লাগিয়ে দেয়। পুরো যে গ্রামগুলো আপনি বলছেন না, সেই গ্রামগুলো সব আগুন লাগিয়ে পাঁচকাঠি বেলা চাঁদের ঝুপড়ি সব আগুনে পুড়িয়ে যায়। তুলসীবাবু সরে গেছিলেন 82 সালের পর থেকে, 83 সালের পর থেকে সব লুকিয়েছিল। এই বিজয়বাবু, তুলসীবাবু আর এই কি নাম যেন আমাদের রসিক মাস্টারও তখন আসেনি, বিষ্ণুপদ মণ্ডল বাবু আজিমগঞ্জের দোতলা একটা ঘরে গোপনে বৈঠক করছে, মিটিং করছে। সেই মিটিং থেকে তখন মন্ডল কমিশনের সুপ্রিম কোর্টের উকিলকে, হাইকোর্টের উকিল অরুণ ঝাঁকে উনি একটা চিঠি দিতে, অরুণ জানা অ্যাডভোকেট, যে এগুলো পাঠাচ্ছি, উনি মাসে মাসে 100-200 টাকা করে দিতে। কিন্তু কাজের কাজ সে উকিলবাবু কিছু করতেন না, টাকা নিয়ে রেখে দিত। তো একদিন এই বিষ্ণুপদ মণ্ডলবাবু, এই বিজয় মণ্ডলবাবু আমার বাড়িতে গেলেন, যে আমাকে ওই আজিমগঞ্জ থেকে ট্রেন ধরে গোবিন্দপুরের বাড়িতে গিয়ে আমাকে দেখতে পান। ওখানে একটা চিঠি লিখে দিয়ে দেয় 1989-90 সালে, যে বাবু তুমি আজকালকার কোনো ছেলে তো আর চাই সমাজ করতে চায় না, তোমরা তো শিক্ষিত আছো, যদি তোমরা এই কাজে না আসো তাহলে চাই সমাজটা বৃথা হয়ে যাবে। সব ভুল সার্টিফিকেট নিয়ে, ফেক সার্টিফিকেট নিয়ে চাকরি বাকরি করছে, বইমালি চৌপাল। তা আমাদের কি চৌপালে ভোট ঢুকবো না চাই হয়ে থাকবো? এই কথাটা, চিঠিটা পেয়ে আমার খুব খারাপ লাগে। তো উনি দুর্গাপুজোর পরে আমি চলে এলাম বাড়ি। প্রতি দুর্গাপুজোতে আমাদের ওখানে পাড়াতে কয়েক ঘর চাই আছে, দুর্গাপুজো হয়, বাড়ি চলে আসি। একাদশীর তিথিতে আমি এলাম বিষ্ণুপদ মণ্ডলের বাড়ি ভগবানগোলা। সেই ভগবানগোলাতে এসে আমার বাবার নাম বলতে উনি চিনতে পারলেন। উনি বললেন যে আপনি হাইকোর্টে থাকেন? না, হ্যাঁ যাই। তো আপনি এক কাজ করতে পারেন না, আমাদের চাঁদ সমাজের কাজটা করতে পারেন না? তাহলে কাগজ পেলেই পাবো। এবার আপনি এক কাজ করুন, ওনার ছেলেকে ডাকলেন, আমার একটা সাইকেলে বসিয়ে, উনি নিজেও আর একটা সাইকেল নিয়ে হরিপদ বাবুর বাড়ি জিয়াগঞ্জে। তো হরিপদর বাবুর বাড়িতে গিয়ে যত কাগজ ছিল আমাকে দিলেন, একাদশী দ্বাদশী কি দিল। দেওয়ার পরে আমাকে আজিমগঞ্জে ট্রেন ধরিয়ে দিল ওনার ছেলে, দেবু নাম ওনার। ট্রেন ধরিয়ে দিয়ে বললেন, বাবা আমাদের টাকা পয়সা নাই, আপনি এই চিঠিপত্র নিয়ে উকিলবাবুর কাছ থেকে কাগজগুলো নিয়ে আপনি সুপ্রিম কোর্টে যান। তো আমি তো দুশ্চিন্তা করে গেলাম। ওই চিঠিটা নিয়ে আমি উকিলবাবুকে বললাম। উনি বললেন, তোর চাঁদের কথা বলে, পয়সা নাই, করি পার পিঠে ধরি, পার হাতে ধরি, এই অবস্থা। 100-200 টাকা করে পাঠায়, আবার বলছে সুপ্রিম কোর্টে কেস করে। হয় এদের কোনো আইডিয়া আছে সুপ্রিম কোর্টে কেস করতে কত লাখ টাকা লাগে? আমি বললাম, না চাঁদে জানবে করছি। এক কাজ করুন, কাগজগুলো যা আছে আপনি দিয়ে দিন। তো বলে ঠিক আছে, আপনি দিয়ে দেবো। আপনি কি চাই মণ্ডল? বলে হ্যাঁ, আমি তো চাই মণ্ডল বলে বলছি, দেখুন চিঠিতে দিয়েছি, বিজয়বাবু দিয়েছেন, হরিপদবাবুও দিয়েছেন। সেই চিঠি নিয়ে আমি দিল্লি সুপ্রিম কোর্টে চলে যাই। সুপ্রিম কোর্টে আমার পরিচিত উকিল ছিল রাজকুমার গুপ্তা, একসঙ্গে আমরা পড়াশোনা করেছি কলকাতা ইউনিভার্সিটি। সেই কলকাতা ইউনিভার্সিটি ওই ভদ্রলোক চলে গেছেন রাজকুমার গুপ্তা, তিনি থাকতেন ওখানে দিল্লিতেই। আমাকে বলেছেন, কলকাতায় থেকে কী করবে, এখানে আয়, আমার সঙ্গে থাকবি, পয়সা ইনকাম। আমার এক ভাইকেও দিয়েছি। তো আমাকে বললেন, তুই দেখ, আমি ওসব পারবো না, আমার পক্ষে বাড়িঘর ছেড়ে, আমার এক ভাই চাষবাস নিয়ে থাকে, আমিও এখানে আছি, দুদিন বাদে বাড়ি চলে যাব। মাঝে মাঝে এই চাকরিও করি, মাঝে মাঝে হাইকোর্টেও যাই, কী করবো, আমাদের এভাবে আছে। তো বললেন, তুমি এক কাজ করো, তোমার কাগজগুলো যা আছে নিয়ে এসো, রাম জেঠমালানির সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট করো। তখনকার রাম জেঠমালানি একবার দাঁড়ালে 10 লাখ টাকা নিত তখনকার দিন। এখন তো ওনার মহেশ জেঠমালানি আছে, ওনার ছেলে 25 লাখ টাকা নেয়। তা আমি জজ সাহেবকে বললাম, আমার এক পরিচিত জজ সাহেব মুকুল গোপাল মুখার্জি চিফ জাস্টিস ছিলেন রাজস্থানে, এখানে কিছুদিন জজ ছিলেন, তার বাড়িতে আমি প্রতিদিনই যেতাম। মাঝে মাঝে এটা ওটা করতে করতে জিজ্ঞেস করতাম, স্যার এই মন্ডল কমিশনের কেসটা কী হবে?
চাই সমাজের কেসটা কি হবে। উনি বলছেন এইগুলো হবে না, সব সুপ্রিম কোর্টে যাবে, সমস্ত হাইকোর্টে যত কেস আছে সুপ্রিম কোর্টকে নিয়ে নিয়েছি, ওইখানে ডিরেকশন যদি দেয় তাহলে এরা লড়বে, তাছাড়া কিচ্ছু লড়বে না, যত সব কেসগুলো বেকার। তার মানে তাহলে সে কি করা যায়? আমি রামদেব বাগানের কাছে যাই, বলে হ্যাঁ হবে। কি জানো, 10 লাখ টাকা শুনেছি। কে বললো? রাজকুমার বললো। আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি তো টাকা আছে, তুমি তো নাও না আমার কাছে। মানে ওনার কাছে যত প্র্যাকটিস করতাম সেই টাকাগুলো আমার বাবা নিতে দিত না, বলতেন এই পাপের টাকা, খবরদার আমার সংসারে লাগাবে, আমার সংসারে ওই পাপের টাকা লাগিয়ে কোনো কাজ করবেন। সত্যি উনি সিগারেটও দিয়ে দিয়েছিলেন, খেতেন। তার মানে টাকাগুলো কোথায় খরচ করবো, কী করবো, কী করে খরচ করবো? যাক সুযোগ পেয়ে গেলাম ওই টাকাগুলো সুপ্রিম কোর্টে খরচ করবো। তো ওইখান থেকে খরচ করে ডাইরেকশন হলো, এই বইয়ে আছে, দেখবেন আমার কাছে বই আছে, এই বইয়েও সব আছে। সুপ্রিম কোর্টে I-28 1990 সালে যে কেসগুলো করেছিলাম, সেই কেসের ডাইরেকশন হলো, মন্ডল কমিশন বসলো, কমিশনে স্পেশালভাবে রামদেব মালানি বললেন যে চাইনা যা ডকুমেন্ট পেলাম এবিডিবিতে সুপ্রিম কোর্টে যা জমা দিয়েছে, তাতে এরা সুপ্রিম কোর্টের অনুযায়ী এরা শিডিউল কাস্ট হওয়ার জন্য, তোমরা ওবিসি নিও না, শিডিউল কাস্ট। তো রাম জেঠমালানির মতো লোক যখন অ্যাডভাইস করছে, আমরা বসে ঠিক করলাম 1990-91 তখন ওই হরিপদবাবু ছিলেন, তুলসীবাবু এলেন। তুলসীবাবু বলে দেখো অত শত বুঝি না, আগে তো খিচুড়ি খাও তারপরে পায়েস খাও। কারণ দেখো একবার পায়েস খেলে খিচুড়ি খেতে পারবে না, আর খিচুড়ি খেতে পায়েস যে কোনো একটা নিতে হবে। যাই হোক এই নিয়ে দ্বন্দ্ব হলো, ফলে এই মালদা জেলায় বিপদে পড়ে গেল। মালদা জেলায় কিছু সংখ্যক লোক যাদেরকে CPM এর লোকেরা উস্কানি দিয়েছিল, এনারা ভাবলেন যে আগে তো আমি শিডিউলটা ওবিসি নিয়ে চাকরি বাকরি পেয়ে যাব, যেমন দশরথ মণ্ডল, কালিয়াচকে, যেমন কিছু আমি নাম বলছি না ব্যক্তিগতভাবে। এনারা শৈলেন সরকার মন্ত্রী, শৈলেন সরকার ছিলেন সেই সময়, নাম করা ঠিক বলছি কি না, উনি বিভিন্ন চাঙ্গের লোকদেরকে উস্কিয়ে দিলেন যে এটা যেমন করে হোক এই আন্দোলনটাকে ভালো। আমাকে প্রিয়দা ডেকে বললেন দিল্লিতে, প্রিয়দার সঙ্গে যোগাযোগ ছিল আমার ইউনিভার্সিটিতে, একসঙ্গে পড়তে, উনি আমার সিনিয়র, ক্যালকাটা ইউনিভার্সিটি ল বিভাগে উনি সিনিয়র ছিলেন, আমি 1 বছরের জুনিয়র ছিলাম। উনি আমাকে ডেকে বললেন দেখ তোদের আন্দোলন ভেঙে দিল। কী করে? তাহলে ওই যে মালদা থেকে মন্ত্রী নাম বললেন সোরেন সরকার, ওনার সাঙ্গ পাঙ্গরা তোদের আন্দোলনকে ভেঙে দিয়ে তোদেরকে ওবিসি নিয়ে, তারপর বললেন যে এক কাজ করে নাকি প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসুন। তখনকার দিনে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসতে গেলাম, তখন ছিলেন পিভি নরসিংহ রাও। পিভি নরসিংহ রাওয়ের সঙ্গে যখন বৈঠকে বসবো, উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেন। অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার পরেই আমাকে নিরঞ্জন দাস ডেকে বললেন পার্লামেন্ট হাউসে তোদের এগেন্সটে কেস হয়েছে, এই কেসের কপিটাও এখানে দেওয়া আছে, বইটা আছে আমাদের বই আছে এখানে, ওই বইয়ে দেওয়া আছে। স্যার গবেষক মঞ্চে আমি 8-10টা বই দিয়ে যাব, যার যার দরকার হবে নিয়ে যাবো, কারণ আমি বহরম করে প্রচুর বই দিয়ে দিয়েছি ফ্রি, আর সেটা বই ফ্রি। তা আমি দেখলাম চাই গবেষক মঞ্চে কিছু বই না দিলে মালদার বিশিষ্ট চাই শিক্ষিত লোকেরা জানতে পারে। তো উনি আমাকে নোটিশ দিয়ে বললেন যে সল্টলেক কমিশনে, ওবিসি কমিশনে জাস্টিস A.N. সেন উনি বসে গেছেন, চাইদের নিয়ে অবজেকশন দিয়েছে চিত্তবিকাশ সরকার, মধুসূদন মণ্ডল, আর যেমন মালদা টাউনেরই বাসিন্দা, আপনি জানি না কোথায় থাকেন, চিত্তবিকাশ সরকার, মধুসূদন মণ্ডল, বুলেট তার নাম, আরও কে ছিল হ্যাঁ, সুশান্ত মণ্ডল ডাক নাম বলি, এরকম কিছু কিছু লোক বসে গেল, তে ওরা অবজেকশন দিয়ে দিল। ফলে 1994 সালে যে জিনিসটা হওয়ার কথা ছিল সেই জিনিসটা কেসের জন্য আটকে,
গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গেল, গভর্নমেন্ট চেঞ্জ হয়ে গিয়ে তখন আর কেউ আমাদেরকে পাত্তা যায় না। ফলে আমি আর কাকে ধরবো, কী করবো? প্রিয়দাও বললেন না, ওদের বিপরে হাইকোর্টে কেস করেছে, ওরা কেস করে নিয়েছে, কিছু করার তো নাই। একমাত্র উপায় আছে যদি বিধানসভার বিলটা পাস করে যায়। তা আমি তখন বিরোধী দলনেতা ছিলেন অধীশ্বর সিনহা, কান্দির মহারাজা। ওই কান্দির রাজা হলেও উনি সাধারণ মানুষের সঙ্গে মিশতেন এবং প্রতি দুর্গা পুজোর পরে বা পুজোর আগে উনি আমাদের বাড়িতে আসতেন, আমাদের গ্রামের বাড়িতে আসতেন, গল্প করতেন, চা খেতেন, জীবন্তী এলাকায় কান্দি এলাকায় উনি ঘুরতেন। ওনাকে বললাম বলে এটা বিলে আমি পাস করি বলে পুজোদের ভরসা দিবে না। আরে ওর সঙ্গে বসে আমি আলোচনা করি তো পাস করানোর কথা। তো ওনার সঙ্গে বসে আলোচনা করে শিখে গেলাম বলে বুদ্ধদের ভরসাটা ধরে তুমি ওখানে বিলটা পাস করি। আমরা গিয়েও ছিলাম, বিল পাস করার পরেও বহুদিন যায়নি পার্লামেন্টের কপিটা, পাঠায়নি। দীনেশ ডাকোয়া যে মন্ত্রী ছিলেন ওই দপ্তরে কিছুতেই পাঠাতে পারত। তা আমরা একদিন ওনাকে নিয়ে সময় মিত্রকে নিয়ে দীনেশ ডাকোয়ার কাছে আমরা গেলাম। উনি বুদ্ধদের ভরসা ওখানে ডাকলেন, আমি ওখানে গিয়ে দাঁড়িয়ে কথা বলি। অফিসে আছেন, সামনে এমএলএ আছেন, বহু এমএলএ আছেন, তাদের সামনে দাঁড়িয়ে কথা বলছি। বুদ্ধদের ভরসা খুব ভদ্রলোক ছিল, খুবই ভদ্র, সিপিএম হলেও খুব ভদ্রলোক ছিল। আমাকে দাঁড়িয়ে বসুন, আপনি চান সমাজের নেতা, আপনি দাঁড়িয়ে কথা বলছেন। আমার হাসছেন কেন? আসাচ্ছেন স্যার, আমি নেতা নয়, আপনি জিনিসটা করিয়ে দেন যাতে আমাদের এই কাজটা হয়। ফোন করলেন চিফ সেক্রেটারিকে, চিফ সেক্রেটারি থেকে ওই সেক্রেটারি এসে ওইখানে সব ফাইল নিয়ে আসছে, নিয়ে এসে বলে ফাইলগুলো এখন পাঠিয়ে দিন, দিল্লি পাঠিয়ে দেন, আপনাদেরকে বিল পাস হয়ে গেছে, এখানে রাখার জন্য হয়নি। যে বলেন আর কি দরকার? বলে আর একটা সব দরকার আছে। কি দরকার? আমরা চাই সমাজের জন্য একটা ভবন তৈরি করবো সরকার, আপনি যদি কিছু জমি সাহায্য করেন। সাহায্য তো এমনি করতে পারে না, কতটা জমি, 3 কাঠা জমি। অতীশ সিনহা আছেন, সমীর মিত্র আছেন, আমি আছি, আরো চাই সমাজে দুর্গেশ মন্ডল বলে আছেন, ভরত মন্ডল সেটি জানি সব সমাজ যেতে পারে না। ভরত মন্ডল ওষুধপতি হোমিওপ্যাথি নিয়েছেন, খুব দরকার হলে ভরত মন্ডল গ্রামের দিকে কাজ করতে। ভরত মন্ডল করেনি আমি বলবো, গ্রামে গঞ্জে ছুটাছুটি করেছি, অফিস মহলে আমি সব কিছু করেছি। উনি বললেন আপনারা 3 কাঠা জমি পাবেন, 30 লাখ টাকা লাগবে, আপনারা এটা যেদিন দেবেন সেদিন কথা হয়ে গেল। এই জিনিসটা গোপনে রাখা হবে, প্রকাশ গেলেই এটা আমরা গোপনে রাখলাম। আমরা যখন চাই হয়ে গেল, চাই শিডিউল কাজ করার জন্য 150 টাকা করে নিয়েছিলাম। আমি দেখলাম 11 লাখ লোক যদি এই লোক নেয় তাহলে তো প্রচুর টাকা আমরা পেয়ে যাব। আরও যত চায় আছে 50 লাখ চায় হবে, সে যদি 25 লাখ লোক চাই নেয় শিডিউল কাস্ট সার্টিফিকেট, তাহলে এই টাকা আমাদের লাগবে না। সেইভাবে আমরা পরিকল্পনা করলাম। কিন্তু মাঝখান থেকে কেস কাবাডি করে ওবিসি থেকে এক কেস করলো, আরেকজন কেস করলো, দুটো সম্প্রদায় কেস করে আমাদের কেসটাকে আটকে 1997 সালে যখন বিল পাস হলো, বিল পাস করার পরও হাইকোর্টে কেস করলো কি না আমরা শিডিউল কাস্ট নিলে আমরা ছোট জাতি। এই মালদার বড় চাইল্ড করেছিল সেটা, এবং কে কে করেছিল বইয়ের রেকর্ড আছে, কোনো কথা গোপন নাই। তো এগুলো করার পর যখন দেখলাম আর করা যায় না, তারপরেও যখন 2002 সালে বিল পাস হলো, তারপরেও সিন্ডিকেট সার্টিফিকেট আপনি যেটা বললেন হয় বিল পাস হলেও দেয়নি গভর্নমেন্ট, সিপিএম গভর্নমেন্ট দিছিল না, প্রত্যেককে বলছিল ওবিসি না দিয়ে দিন। তখন আমি সুপ্রিম কোর্টে গেলাম, রাম জেঠমালানিকে ডাইরেকশন করা হলো ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে যে উইদিন 7 days এদের যত অ্যাপ্লিকেশন করেছে, যারা যারা অ্যাপ্লিকেশন করেছে তাদের ডকুমেন্ট আমার কাছে আছে, প্রায় 5000 অ্যাপ্লিকেশন করা আছে। এই 5000 অ্যাপ্লিক্যান্টকে তোমরা সার্টিফিকেট উইদিন 7 days দিয়ে দাও। আমরা 7 দিনের মধ্যেও দিয়েছি। কোনো জায়গায় 14 দিন লেগেছিল, কোনো জায়গায় মালদাতে আমি এসেছিলাম, বহরমপুর আমি এসেছিলাম, রায়গঞ্জে আমি গিয়েছিলাম, দক্ষিণ দিনাজপুরে গিয়েছিলাম, যেখানে যেখানে গিয়েছিলাম ওই অর্ডারের কপিতে পেয়ে গিয়েছিলাম। যে এই হচ্ছে সংক্ষিপ্ত ইতিহাস। এই ইতিহাসের পিছনে যে জিনিসটা আমরা পারেন, আপনারা শিক্ষিত ভদ্র সমাজ, আপনারা আরও এই চাই গবেষক মঞ্চকে আমি বলছি
যে জিনিসগুলো আমি পারিনি সেই জিনিসগুলো আমি লিখেও এনেছি, আপনারা যদি নোট করে রাখেন তাহলে। কলকাতায় চাই সমাজের ঘর তৈরি করতে পারেনি, টাকা একজন সেক্রেটারি নষ্ট করে দিয়েছে, আমি নাম বলছি না। ওই চাই সমাজের জন্য একটা ঘর যদি পারেন কলকাতার দিকে করুন, কারণ গোয়ালাদের জন্য আছে, দলিতদের জন্য ঘর আছে, তোমার অন্য মাহেশ্বরদের জন্য আছে, বিভিন্ন সম্প্রদায়ের ঘর আছে, চাইদের ঘর। চাইদের জন্য ঘর আপনারা চেষ্টা করলে পারবেন, আমার পক্ষে একাটা বুড়ো হয়েছে এখন পাচ্ছি না। 2 নম্বর হচ্ছে চাই ভাষা একাডেমি, এটা আমি পারি, অনেকবার চেষ্টা করছি, বইয়ে লেখা আছে, দেখবেন কবে কোন সময় অ্যাপ্লিকেশন করেছে, হয়নি। 3 নম্বর হচ্ছে বাংলা এই শিডিউল কাস্ট হলো, কিন্তু বিহার, ঝাড়খণ্ড এবং ইউপিতে চাই সংরক্ষণ করতে পারে, কারণ বহুজন বহুমত, নানামুনি নানা মত। আমরা যখন যেতে চাইলাম আমাদেরকে ডাকলো না, ভাবলো যে প্রফেসরকে নিয়ে গেলেই হয়ে যাবে। তো কয়েকজন প্রফেসর গেলেন এবং সভা মঞ্চে বিজয়বাবুর সঙ্গে ভরতবাবু ওইখানে সভা মঞ্চে মারামারি আঘাত, ফলে ওরা কাউকেই গুরুত্ব দিল। তখন আমরা চেয়েছিলাম, বাবু যখন মন্ত্রিসভায় ছিলেন উনি আমাদেরটা করে দিতে পেরেছেন, যখন ওনারা যদি আমাদেরকে বলতেন আমরা যদি যেতাম তাহলে ওই লাইনে ওনাদেরটাও হয়ে যেত। আর প্রণববাবু যাকে যখন যা বলছে সেটাই হচ্ছে। ওনার দুর্গাপুজোর বাড়িতে যখন যেতাম, ওনার বাড়িতে একটা মিনি কি বলবো সিংহাসন, ওকে মিনি দিল্লি ওটা বসে আছে, আপনি গেলেও কাউকে ঢুকতে দিতে না, দূর থেকে সিসি ক্যামেরা দেখে বলে দিতে হ্যাঁ ওকে পাচ্ছিটা বুঝে। আমি যেতাম প্রতি দুর্গা পুজোতে গিয়ে ওনার বাড়িতে গিয়ে প্রসাদ পেয়ে আসতাম। দুর্গা পূজায় নিজে ওনার গ্রামের বাড়িতে কিন্নাহারে ওনার গ্রামের বাড়িতে যেতাম, ওই হাজার হাজার লোকের মধ্যে থেকেও ভেতরে আমাকে ভেতরে ডেকে নিয়ে। তো এই হচ্ছে ওনার সঙ্গে, ওনাকে যখন যা বলেছি 2টো অ্যাম্বুলেন্স দিয়ে দিল, কেস করে আটকে দিল। তারপরে ধরুন চাই ভাষা একাডেমি করতে যাবো, আটকে দিল। তো কোনো কাজ করতে গিয়ে যদি এবার বারবার বাধা পায়, আমার পক্ষে তো আর এই বয়সে সম্ভব নয়। তো আপনাদের কাছে বলছি এটাই যে বাংলা, বিহার, যেমন শিডিউল কাস্ট হলো বিহার, ঝাড়খণ্ড এবং উত্তরপ্রদেশ অযোধ্যায় আমি দিয়েছি, নিজে ঘুরে ঘুরে দেখেছি, সেখানে চাইদের করুণ অবস্থা। নদীর ধারে ধারে ওরা চাই পল্লীতে বাস করে, সরজু নদীর তীরে চাই পল্লী আছে, ওখানেও মুর্শিদাবাদ প্যালেস আছে। ওই এলাকায় আমি ঘুরে ঘুরে দেখেছি, একটা বই লিখেছি, এই যে যেটা বাবরি মসজিদ ভাসে চাই, যেটা হলো মানে চাই সমাজের ঐতিহাসিক রায়, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়, এ নিয়ে একটা বইও লিখেছি। বইটা হয়তো আপনারা যদি গ্রহণ করেন, আমরা যারা সদস্য আছেন এখানে সভ্য, তাদেরকে বিনা পয়সা আমি দিয়ে দিব, যদি আপনাদের আপত্তি না থাকে। আপত্তি থাকলে তো দিতে পারি না। আর সেটা বলছি। আর 2 নম্বর হচ্ছে আর একটা বই লিখেছি, চাই সমাজ সমাচার, চাই সমাজ সমাচার। সেখানে আমাদের এই চাইদের কি কি কাজ আছে, কি কি কালচার আছে, কি নিয়ে আমরা কাজ করি, এটা প্রত্যেকটা ISBN নাম্বার পেয়ে গেছি, এটা পাবলিশ হচ্ছে, এটা বড় বই। চাইদের মধ্যে দেখবেন পঞ্চরস, গান, হোলি, আপনার কবি গান, কে কে কবি ছিল, কোথায় কোথায় কবি আছে, এই সবগুলো ডিটেলস ওই বইয়ে আছে। তো ওইটা নিয়ে একটা বই আছে, ওই বইটা এখন আর চাইদের মধ্যে আলকাপ গান নাই, হোলি গান নাই, কবি গান উঠে গিয়েছে। একমাত্র বাংলাদেশের বর্ডারের রাজশাহী এলাকার পদ্মার ধারে দেবেন সরদার আর ওনার ছেলে সুদর্শন সরদার আছেন, তার সঙ্গে যোগাযোগ আছে, তারও যোগাযোগ করে আমি সব বইগুলো লিখেছি। আপনাদের যদি দরকার হয় পরে, যা আমি ভাবছি আমি থাকি বা না থাকি, আমার ভাইপো আছে, এর সঙ্গে জানাশোনা আছে, চাই গবেষক মঞ্চে আমি 8-10টা বই আজকে দিয়ে যাব। আর এই বইটা 8-10 জন যারা আছেন, রাম মন্দির ভার্সেস বাবরি মসজিদ কেসে যদিও বিতর্কিত ব্যাপার, কিন্তু আমাদের যেটা আমি সুরেন মণ্ডল বাবুর কাছেও শিখেছি, শুনেছি, চাইদের মধ্যে রাম একটা ঐতিহ্য। যখন সুরেন মণ্ডলের বাড়ি যেতাম আমাদেরকে ডাকতেন রাম রাম হো, কেসে না কেস,
এই যে এই ভাষায় আমাদের বলতেন, আমি ভাবতাম বিহারে গিয়েছি সেখানেও রাম রাম বলে। তা আমাদের মধ্যে রামের একটা আছে, প্রভাব আছে। বিয়েতেও আমাদের রাম রাম কথা, বিয়ের মধ্যে যেখানে প্রভাব হয় রাম মতে বিয়ে হয়, চাই রাম মতো বিয়ে হচ্ছে চাই। তো এইগুলো আমরা দেখি, তো এগুলো দেখলাম এবং ওতেও লেখা আছে। এটার জন্য আমাকে অনেকে বললো যে চাইনিজ সম্বন্ধে যখন লিখছ তাহলে একটা এই যে বাবরি মসজিদের 500 পাতার জাজমেন্ট, 500 বছরের আগের যে জাজমেন্টটা প্রকাশিত হলো ওইটা লিখো। আমি মধুসূদন একেও বলেছিলাম আমি মোহনকে, তো বললেন হ্যাঁ হলো ভালো। আমি ওনার কাছে কপি পাঠিয়েও ছিলাম। তো এই কাজগুলো আমার যেগুলো বাকি থাকলো আপনাদের নোট করে দিলাম, আপনারা এই নোট করে এখন আবার আমি রিপিট বলছি। কলকাতায় চাই সমাজের জন্য একটা চাই সমাজ ঘর, যে ঘরে 40 শ্রেণীর কোনো লোক গেলে অল্প পয়সায় থাকতে পারবে, বহু টাকা খরচ করে থাকতে পারে না। কিন্তু চাই সমাজের ঘর আপনারা যদি করেন তো পেয়ে যাবেন। কিভাবে পাবেন, কিভাবে হবে, আপনি যোগাযোগ রাখবেন অফিসিয়াল লেভেলে। এখনো যারা যারা আছেন তাদের সঙ্গে যোগাযোগ করলে হয়ে যাবে। 2 নম্বর চাই ভাষা একাডেমি, আপনারা চেষ্টা করছেন, আমি খবর পেয়েছি আপনারা কয়েকজন মিলে মোহনবাবু সমীরবাবু চেষ্টা করছেন, আপনারা করুন। 3 নম্বর হচ্ছে বাংলায় শুধু শিডিউল কাজ হলেও হবে না, বিহার এবং ঝাড়খণ্ড যাতে শিডিউল কাজ পায় তার জন্য আপনারা চেষ্টা করুন। এই বলে আমার কথা শেষ করছি। চিত্তে প্রণাম জানিয়ে একদিনের মতন হ্যাঁ গোল লাগছে তো সে ছবিটা আমার কাছে